ভয়ঙ্কর গণশত্রু। উনি এই গত 18 বছরে এই বাংলাদেশে উনি মব সন্ত্রাস দাঙ্গা দল দিয়ে এই জনমনে ত্রাসের সঞ্চার করেছিলেন। উনার সকল কর্মকাণ্ডকে যদি আপনি একসাথে মিলিয়ে দেখেন, তাহলে এক কথা নিঃসন্দেহে প্রমাণিত হবে যে উনি তার শাসনকাল বৃদ্ধি করতে চেয়েছিলেন। আমি আপনাকে একটা মানে মন্তব্য পড়ে শোনাতে পারি যে মেজর হাফিজউদ্দিন মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছেন এই জাস্ট 3 দিন আগে, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই বাধ্য হয়েছি। অনেকটা বাধ্য হয়েই এই জুলাই সনদে স্বাক্ষর করেছি আমরা। একথা মানে কি নির্বাচন দিত না? এইটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর রকমের অভিযোগ, ভয়ঙ্কর রকমের অভিযোগ। এই জন্য একজন ব্যক্তি তাকে ক্ষমতায় বসানো হয়েছে নির্বাচন দেওয়ার জন্য, সেই নির্বাচনের জন্য উনি টালবাহানা করেছেন এবং এখানে একজন দায়িত্বপ্রাপ্ত দায়িত্ববান এক রাজনীতিবিদ কিন্তু অভিযোগ করছেন যে উনি কন্ডিশনাল, এইখানে যদি স্বাক্ষর না করা হয়, গণভোট যদি রাজি না হয়, তাহলে উনি নির্বাচন দিবেন না। এটাকে বলা যায় হাই ক্রাইম, ট্রিজন। জাতির সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন। ওনার বিরুদ্ধে স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত, স্পেশাল ট্রাইব্যুনাল করে উনাকে আইনের আওতায় আনা উচিত। এছাড়া এখানে উনি যেসব দায় মুক্তি নিয়েছেন, উনি কনভিক্টেড অপরাধী ছিলেন শ্রম আইনে, সেখানে দায় মুক্তি নিয়েছেন। ওনার নিজস্ব যেসব প্রতিষ্ঠানের আপনার বহু রকমের সুযোগ সুবিধা দিয়েছেন, ট্যাক্স মকুব করেছেন, অ্যাডভান্স আগামী 5 বছরের ট্যাক্স মকুব করেছেন। এগুলি তদন্ত হওয়া উচিত। যদি এটা তদন্ত না হয়, দেখা যাবে যে ভবিষ্যতেও কিন্তু শাসনকর্তারা যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু পার পেয়ে যাবেন। সেই জন্য আমি মনে করি যে ইট ইজ হাই টাইম, এবং আপনার সাথে আমি একমত যে ওনাকে তদন্তের আওতায় এনে ওনার বিচার করা দরকার। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি যে অভিযোগগুলোর কথা বললেন এগুলো দৃশ্যমান। তিনি এই 18 মাস কি করেছেন, তিনি নিজের নামে তার প্রতিষ্ঠানের নামে কি সুযোগ সুবিধা নিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছেন। তিনি তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল আওয়ামী লীগ সরকারের সময়, সেগুলো তিনি নির্বাহী আদেশে বাতিল করেছেন। এইগুলোর বিষয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে, বিচার হওয়া উচিত। কিন্তু তার যারা উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, এই বিষয়গুলো কি আমলে নেওয়া উচিত কিনা বিএনপি সরকারের? নিঃসন্দেহে এটা আমলে নেওয়া উচিত। আপনি দেখেন যে ওনার যখন সরকারের আয়ু মাত্র 72 ঘন্টা কিংবা 48 ঘন্টা, ওই সময় উনি একটা সুদূর প্রসারী একটা চুক্তি করলেন আমেরিকান যুক্তরাষ্ট্রের সাথে, যে চুক্তিতে বাংলাদেশের অনেক মানে ব্যবসা বাণিজ্যে অনেক রকমের প্রতিবন্ধকতা আসবে বলে ব্যবসায়িকরা বলছেন, অনেকেই বলছেন। এই চুক্তি উনি কেন করছেন? তার তো মাত্র 48 ঘন্টা সময় ছিল, তার সেটা করছেন উনি। এবং যারা কুশীলব, সেই কুশীলবদেরকে যদি আবার এখানে এই মন্ত্রিসভায় আনা হয়, তাহলে তো এটা একটা বিএনপি সরকার একটা হোঁচট খেলো। বিএনপি সরকার তো একটা হোঁচট খেয়েছে। তারা যখন ডক্টর খলিলুর রহমানকে এই সরকারে নিয়োগ দিয়েছে মন্ত্রী হিসেবে, সেইখানে তো শুধু ইলিগালি নাই, এখানে আনএথিক্যাল একটা ঘটনা ঘটে গেল। কারণ যারা থাকবে নিরপেক্ষ কর্তৃপক্ষের আন্ডারে ইলেকশন হয়েছে, সেই নিরপেক্ষ কর্তৃপক্ষের একজন ইম্পর্টেন্ট সদস্য যদি সেইখানে সেই সরকার রাজনৈতিক সরকারে জয়েন করে বা নেওয়া হয়, তাহলে তো এই নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। আপনি একটা জিনিস আমি কমেন্ট করি যে মওদুদ আহমেদ সাহেব, উনি কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টকে ক্ষতি করে দিয়েছিলেন, আস্থা নষ্ট করে দিয়েছিলেন যখন বিচারপতিদের আপনার বয়স বৃদ্ধি করলেন। এবার ডক্টর খলিলকে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের একজন সদস্যকে মন্ত্রিসভায় নিয়ে আপনার ভবিষ্যতে যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলি হবে, সেগুলোকে মানুষের আস্থা থাকবে না। এবং এইটাই প্রতীয়মান হবে যে এখানে কি কুইট কুইউ প্রো ছিল, এখানে কি খলিলুর রহমান সাহেব বিএনপির নির্বাচনে সহায়তা করেছেন, কিংবা উনি কি কোন রকমের দুতিয়ালি করেছেন এই সরকারের পক্ষে, এই বর্তমান সরকারের পক্ষে? এইসব নানাবিধ কোশ্চেন আসবে। ওনাকে কোন যুক্তিতে নেওয়া হলো? ওনার থেকে কি কোন রকমের ভালো কিংবা অভিজ্ঞ কূটনীতিবিদ বাংলাদেশে ছিল? ওনার তো অনেক কন্ট্রোভার্সি আছে, সেটা হলো অন্য একটা চ্যাপ্টার বিষয়। কিন্তু এইখানে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের বা ইন্টারিম গভর্নমেন্টের, নিরপেক্ষ গভর্নমেন্টের সদস্য হয়ে উনি কোন যুক্তিতে, কিভাবে উনি রাজনৈতিক একটা সরকারে জয়েন করতে পারেন? এই প্রশ্ন থেকে যাবে। এই প্রশ্ন আমি কেন, এই প্রশ্ন অনেকেই করবেন। আপনি বলছিলেন মির্জা হাফিজুদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কোট করছিলেন যে যদি গণভোট না মেনে নেওয়া হতো বা গণভোটে রাজি না হতো, তাহলে হয়তো নির্বাচনটি দেওয়া হতো না। এই যে নীল নকশাগুলো, এই যে ব্লু প্রিন্ট গুলো, ডক্টর মোহাম্মদ ইউনূস তো এককভাবে কোনো শক্তিশালী ব্যক্তি নন, তিনি কারো দ্বারা আদিষ্ট হয়ে কাজগুলো করছিলেন, যদি অভিযোগগুলো সত্য হয়ে থাকে। তাদের পারপাস নিয়ে সার্ভ করছিলেন নাকি শুধুমাত্র দেশের মধ্যে যে অভ্যন্তরীণ রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়ার চেষ্টা করছিলেন? মানে কোনটা, মানে আন্তর্জাতিক শক্তিগুলো কোনটা? জি, এখানে দেশি বিদেশি নানা শক্তি সক্রিয় ছিল, এবং এখানে মানুষের যে বিভিন্ন লোক উনি কিন্তু জড় করেছিলেন দেশের বাইরে থেকে। আপনার অনেকগুলো বিদেশি নাগরিক, বাংলাদেশি কিন্তু বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সেই ধরনের বেশ কিছু লোককে উনি জড় করেছিলেন এবং একটা প্রক্রিয়া করেছিলেন, যে প্রক্রিয়ার মাধ্যমে ওনার শাসনকালটাকে দীর্ঘায়িত করা যায়। ওনার শাসনকালকে দীর্ঘায়িত করা মানে হচ্ছে ওই সব লোকজনেরও শাসন ক্ষমতা কাল বৃদ্ধি করা। এই জন্যই কিন্তু আপনি যদি তাকান, দেখবেন যে এই 2024 সালের 29 আগস্ট তারিখে যে অধ্যাপক আলী রিয়াজ সাহেব সিজিএস নামক প্রতিষ্ঠানের একটা সেমিনারে বলেছিলেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে, রিরাইট করতে হবে।
আমি তো আপনি জানেন হয়তো আমি সেই সময় সিডিএস এর চেয়ারম্যান ছিলাম। আমি কিন্তু এইসব দেখে আমি ওই সময় আপনার পদত্যাগ করে এসেছি। আমি তখন বলেছিলাম বাংলা ভিশনের একটা ইন্টারভিউতে যে এটা একটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র। এই কনস্টিটিউশন নতুন করে লেখার মাধ্যমে এরা ৪-৫ এমনকি ৮ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। সেই প্রক্রিয়াটারই বাস্তবায়নের জন্যই কিন্তু আজকে এই যে সংবিধান সংস্কার পরিষদ নামক একটা আহ, আহ, একটা কমিটি একটা কাউন্সিল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যে বিএনপি তাদের প্রথমে বলা উচিত ছিল যে আমরা একটা সাইন করবো না। যাই হোক, বিএনপি এটা বলার সুযোগ পায় না বা সাহস পায় না, যেটা মেজর হাফিজউদ্দিন সাহেবের কথা থেকে প্রতীয়মান হয় যে তারা হলে তাহলে নির্বাচন বাতিল করে দিত। সেই জন্য তারা ওটাকে অ্যাপ্লাই করছে। আর একটা বিষয় হচ্ছে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে এইসব সহকর্মীদেরকে বিরাট একটা মামলা থেকে বাঁচিয়ে দিয়েছেন। যদি না ভোট পাস হতো তাহলে তারা সংবিধানের, যেটা আপনার প্রোগ্রামে আগেও বলেছি, ৭-এর ক এবং খ ধারায় অভিযুক্ত হবেন। সেই অভিযুক্ততা এখন হবেন না, যেহেতু হা ভোট পাস হয়েছে। এখানে এই ষড়যন্ত্র যে দীর্ঘস্থায়ী একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই একটা অনির্বাচিত সরকার বহুদিন তাদের ক্ষমতায় থাকার যে একটা পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনারই কিন্তু অংশ আপনি দেখছেন এখানে। তারপরেও কিন্তু এটা ফেল হয়েছে, এটা পাস তারা এটাকে সফল হতে পারেন নাই। একটা নির্বাচিত সরকার আপনার গঠিত হয়ে গেছে, আশা করি এটা সুন্দরভাবে চলবে বলে আমরা আশা করি। গঠিত হয়ে গেছে, কিন্তু বিভেদের বীজ এরা রোপণ করে গেছে। যে আলিরিয়ার যে বিভেদের বিষবৃক্ষ রোপণ করছে তার আমাদের খেসারত দিতে হবে বহু যুগ ধরে। এবং আপনার তাদের যত অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদেরকে ক্যান্সেল করা উচিত। যেমন আপনার বিডার যে চেয়ারম্যান, তাকে দেখলাম একটা মিটিং এ জয়েন করছে থার্ড টার্মিনাল নিয়ে, তাকে বাতিল দেওয়া উচিত। এবং যারা এই সময়কালে প্রভূত অর্থ উপার্জন করেছে, এমনকি অভিযোগ আছে আপনার যে এই জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে এই রিজওয়ান হাসানের অফিসিয়াল গাড়িতে করে পরিবারের সীমান্তে গত বছরের নভেম্বরে পৌঁছে দেওয়া হয়েছে। তার সম্পত্তি তারা এখানে রক্ষা করেন। এই ধরনের অভিযোগ আমি নাম ধরে বললাম এই কারণে, এগুলি ব্যাপকভাবে পত্র পত্রিকায় জনগণে আলোচনা হয়। এটাকে তদন্ত করা উচিত। তদন্ত করে যদি দেখা যায়, এবং এরা কিন্তু আরেকটা জিনিস দেখেন, আমরা অনেকবার বলেছি যে এইসব অ্যাডভাইজারদের সম্পদের হিসাব দেওয়া উচিত। তারা সম্পদের কি হিসাব দিয়েছেন? তারা কি তাদের ট্যাক্স রিটার্ন, যে তারা ট্যাক্স দেন, সেই ট্যাক্স রিটার্ন কি তারা প্রকাশ করেছেন? করেন নাই। আপনি দেখেন এই যে ফয়েজ তোয়েব বলে একলো পালিয়ে গেল, রাইট? সে কোন দেশের নাগরিক ছিল? সে নেদারল্যান্ডের নাগরিক ছিল নিঃসন্দেহে। সে নেদারল্যান্ডে গেছে চলে। যদি নেদারল্যান্ডের নাগরিক না থাকে সে কোথায় ভিসা পেল? কিভাবে ভিসা পেল? বাংলা তার তো ছিল গভর্নমেন্ট পাসপোর্ট। এনিওয়ে, সে যখন নেদারল্যান্ডের নাগরিক হিসাবে এখানে সে যেসব কর্মকাণ্ড করছে, সে ফৌজদারি অপরাধ করছে। বাংলাদেশে সে ফৌজদারি অপরাধ করছে। তাকে তার যতগুলি আদেশ নির্দেশ সেগুলো তো আসলে বেআইনি। তাকে তার নামে মামলা হওয়া উচিত এবং তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা উচিত। এইসব লোকজন আইন ভঙ্গ করে। আমার প্রশ্ন হচ্ছে যে মামলা তো হওয়াই উচিত, অ্যাকশনে যাওয়া উচিত, কেউই পার পেয়ে যাক আমরা সেটা আমাদের চাই না। আওয়ামী লীগ সরকারের সময় যারা দুর্নীতি করেছে, অপকর্ম হচ্ছে, তাদের বিচারটি আমরা চাই। কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে তো ঢাক ঢোল পিটিয়ে অনেক আয়োজন, অনেক মহাসমারোহে অনেক কিছু করা হচ্ছে। এরা কি এভাবে সেভ এক্সিট পেয়ে যাবে? আর আমার প্রশ্ন হচ্ছে যদি সেভ এক্সিট পেয়েই যায়, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলে বিএনপি সরকারও কি কোনো ধরনের বিপদে পড়তে পারে বলে আপনার মনে হয়? বিএনপি সরকার এই বিষয়ে লেনিয়ান্ট। আপনি দেখেন যে কয়েকদিন হয়ে গেল, কিন্তু বিএনপি সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু এই ধরনের কোনো কথা শুনি নাই যে তারা কোনো রকমের তদন্তে যাবেন বা ওই ধরনের কোনো অর্ডার দিয়েছেন বলে আমি অবহিত না। সুতরাং আমি মনে করি যে যে সরকার এতদিন এই 18 মাস যে তাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্ব তো তারা ঠিক মতো পালন করেন নাই। সাথে সাথে তারা মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে দাঙ্গা দল দিয়ে মানুষজনকে হত্যা করিয়েছে। এবং তারা তাদের উপরে এই জিনিসটা, অভিযোগটা তো একেবারে ন্যায্য অভিযোগ যে তারা বলে তার ইচ্ছাকৃত ভাবে 2টা পত্রিকার অফিস একেবারে পুড়িয়ে দিয়েছে। 26 জন সাংবাদিককে আপনার পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, অ্যাটেম্পট টু মার্ডার। এটা কি হলো? এখানে কি কোনো তদন্ত হলো? তাদেরকে আসামিদের কি অ্যারেস্ট করা যায় না? এটা যদি না হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে তো আমরা আবার কোন দিকে যাব? আমরা তো আবার সেই আওয়ামী লীগের মতোই অবস্থা হবে, যেটা মনে হচ্ছে। এখানে কঠোর হতে হবে, কঠিন হতে হবে। যারাই অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমরা এই কথাগুলি বলেই যাব, আমাদের বলতে হবে। তা না হলে এই জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। এইভাবে বড় বড় হাই ক্রাইম করে চলে যাবে। 2টা পত্রিকার অফিস পুরাই দিল, এবং গভর্নমেন্টকে কারা পুলিশকে অর্ডার দিচ্ছে? কোথা থেকে অর্ডার আসছে? ইনসাফ কি এটাকে ঠেকাতে পারতো না? এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে তাকে জিজ্ঞেস করা দরকার। আপনি কি জানতেন না যে ডেইলি স্টার পত্রিকা পড়ে যাচ্ছে, প্রথম আলো পত্রিকা পড়ে যাচ্ছে, সাংবাদিকরা ওইখানে ধোঁয়ায় একেবারে মরে যাচ্ছে, সেখানে নুরুল কবির যে কোনো রকমের তার জীবনের রিস্ক নিয়ে এদেরকে উদ্ধার করে নিয়ে আসছে? এগুলি কি আপনি জানতেন না? আপনি উত্তর দিবেন? আপনার কাছে উত্তর চাই, এবং তদন্ত হওয়া উচিত। আমি মনে করি কি যে গণকমিশন করা উচিত। সুশীল সমাজের তো 12টা উনি বাজিয়ে দিয়েছেন। কতগুলি অকার্যকর কমিশন করে সুশীল সমাজদেরকে উনি টেন্টেড করে ফেলছেন। উনি ছেলে ভোলানোর কথা বলে কতগুলি কমিশনের নামে কতগুলি কমিটি করে এদেরকে ব্যস্ত রাখছেন, এবং এই জাতির প্রায় 18টা মাস নষ্ট করে দিচ্ছেন। এই সময়কালের মধ্যে কিন্তু রিফর্ম আমাদের দরকার, ডেফিনেটলি রিফর্ম দরকার। কিন্তু রিফর্মের নামে উনি কতগুলি বস্তাপতা চার্জেস নিয়ে, এবং উদ্দেশ্যই হচ্ছে সামহাউ এই দীর্ঘায়িত করা, বিভেদ সৃষ্টি করা, একটা দ্বৈত পার্লামেন্ট উনি সৃষ্টি করতে চাচ্ছিলেন। এই বুদ্ধি কাদের বুদ্ধি? যাদের এই বুদ্ধি তাদেরকে আটকানো দরকার। আমি মনে করি কি একটা অ্যাডভাইজারকেও এখন যাইতে দেওয়া উচিত না, তার তদন্তের আওতায় আনা উচিত। অর্থাৎ তাদের আগে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আগে দাও, আগে তাদের ট্যাক্স রিটার্ন দিতে হবে। তারা টাকা নিয়ে বেরিয়ে যাবে, এটা তো হবে না। আমার প্রশ্ন হচ্ছে যদি বিএনপি কোনো ধরনের ব্যবস্থা না নিয়েই থাকে এবং এই কদিনের মধ্যেও কোনো ধরনের কোনো মন্তব্য করেনি,
করেনি, আমাদের পক্ষ থেকে কেউ প্রশ্নও করেনি, সাংবাদিকদের পক্ষ থেকে তারাও মন্তব্য করার কোনো প্রয়োজন মনে করেনি। যদি শেষ অবধি বিএনপি কোনো ধরনের অ্যাকশনে না যায়, সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি, বা আপনি কি মনে করেন যে কেন অ্যাকশনে কোনো প্রকার যাওয়া হলো না বা যাবে না? না, সেক্ষেত্রে তো বুঝতে হবে যে বিএনপির সাথে এদের একটা যোগ সাজস ছিল। যোগ সাজস করে এরা ক্ষমতায় এসেছে, নির্বাচন করেছে এবং নির্বাচন নিয়েও তো এখন নানাবিধ প্রশ্ন উঠতেছে। নির্বাচনে ক্ষমতায় এসেছে এদের সাথে যোগ সাজস করে। এখন যোগ সাজস করে যারা আসে তারা কোনো সময় জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠতে পারে না। এটাই দুঃখ। আমার মনে হয় বিএনপি কেমন ক্ষমতায় আসছে, আমরা সমালোচনা করার আগে আমি চিন্তা করবো যে তাদের তো এখন নানাবিধ দিক সামলাতে হচ্ছে। একটা সময় আসবে, একটা যৌক্তিক সময় আসবে, তারা এই বিচারের ব্যবস্থাগুলি করবে, তদন্ত করবে, তদন্ত করে তো বিচারে দিবে। আমি বিষয়টা এইভাবে বলি যে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে নিতে যে সময়টি প্রয়োজন লেগে আছে, তার আগে যদি এরা সব দেশ ছেড়ে পালিয়ে যেত, লাভটা কি? না, সেজন্য তো আমরা বললাম যে ইমিডিয়েটলি তাদের পাসপোর্ট ব্লক করা উচিত। তাদের তো বিদেশি পাসপোর্ট আছে, তাদেরকে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে বলে দেওয়া উচিত এইসব অ্যাডভাইজাররা যেতে পারবেন না, যেতে গেলে সরকারের পারমিশন লাগবে। সব অ্যাডভাইজাররা তো আর এইসব দুষ্কর্মের সাথে জড়িত ছিল না। কেউ কেউ ছিল তো অত্যন্ত অসুস্থ, কেউ ছিল এগুলির ঊর্ধ্বে কাজ করে গেছেন, কিন্তু একটা গ্রুপ ছিল, এটা আমরা সবাই জানি, আমরা যারা এদেশে থাকি, একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটাকেই টার্গেট করে আপনার তাদেরকে আটকানো দরকার। তাদের স্পেশালি যারা বিদেশি পাসপোর্টধারী তাদেরকে আটকানো দরকার, তারপরে তাদেরকে তদন্তের আওতায় আনা উচিত। এটাও করা উচিত এই সরকারের। বেশি দেরি করাটা ঠিক হবে না। বেশি দেরি করলে